হ্যালো ফ্রেন্ডস, ইউ অল আর ওয়েলকাম টু আনপ্ল্যান স্টাডি হাউস। আমরা ইন্ডিয়ান হিস্ট্রির একটা কোর্স কন্টিনিউ করছি। এটা হচ্ছে মোস্ট ডিফিকাল্ট অনলাইনার্স। এখানে আমি বেশি কোশ্চেন্স ডিসকাস করছি না, মোটামুটি কিছু হাই লেভেল এক্সামসের জন্য আমরা ভালো ভালো কোশ্চেন্সগুলো দেখছি, যেগুলো বিভিন্ন পিএসসির এক্সামে এবং ইউপিএসসিতে এসেছে। তো চলো শুরু করি। বেদিক সিভিলাইজেশন আজ শুরু করবো। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের ওপর দুটো ভিডিও আমি অলরেডি দিয়ে দিয়েছি, যারা দেখোনি দেখে নাও। চলো আজকে ক্লাস শুরু করি। তো বেদিক সিভিলাইজেশন সম্পর্কে আমরা মোটামুটি জানি, এটা ধরে নিচ্ছি। তো সেখানে আমরা জানি আর্লি বেদিক আর লেটার বেদিক দুটো ভাগ ছিল। শুরুর বেদিক যারা ছিল, মানে 1500 বিসি থেকে 1000 বিসি পর্যন্ত মোটামুটি ধরা হয়। তো এই 500 বছরে তারা লোহার ব্যবহার জানতো না। 1000 বিসিতে লোহার ব্যবহার শুরু হয়। তো লেটার বেদিকরা লোহার ব্যবহার জানতো, তারা পেন্টেড গ্রে ওয়ার ইউজ করতো। আগের লোকজন ব্রোঞ্জ বা তামা এইসব দিয়েই কাজ চালাতো। এগুলো কিছু বেসিক কনসেপ্ট। তো চলো প্রথম অনলাইনার আমরা শুরু করি। বলছে মোস্ট ইম্পর্ট্যান্ট গড ইন ঋগ্বেদা। ঋগ্বেদা আর্লি বেদিক এজে শুধু ঋগ্বেদাই লেখা হয়েছিল, বাকি যা লেখা সব লেটার বেদিক এজে হয়। এবং আমরা যে জানি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই ভাগও লেটার বৈদিক পিরিয়ডে হয়। তারপরে তোমার ওই ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, লাইফের যে 4টে ভাগ, এটাও লেটার বেদিক পিরিয়ডে হয়। তো ঋগ্বেদ সম্পর্কে আমরা জেনে নিই একটু। ঋগ্বেদে টোটাল 1028টা হিমস আছে। হিম বলতে মন্ত্র বলতে পারো, বা হিম মানে কারো স্তুতি করা, প্রশংসা করা, এই টাইপের কে হিম বলে। তো কটা আছে? 1028টা। ঋগ্বেদে 10টা মণ্ডল আছে, মানে 10টা ভাগে ভাগ আছে। ঋগ্বেদ অ্যাকচুয়ালি কেউ লেখেনি। তোমরা জানো যে শ্রুতি বলা হতো, আর মুখে মুখে চলতো, এ তাকে বলে, ও তাকে বলে, নিজেরকে বাবাকে বলে, বাবা ছেলেকে বলে, এইভাবে চলতো। তো পরে ওটা কম্পাইল করা হয় 10টা ভাগে, তো 10টা মণ্ডল বলে। তো ঋগ্বেদে সবচেয়ে ইম্পর্ট্যান্ট গড হচ্ছে ইন্দ্র। কেন ইম্পর্ট্যান্ট বলা হচ্ছে? কারণ 250টা হিম তাকে ডেডিকেট করা হয়েছে। 250টা হিম শুধু ইন্দ্রকে ডেডিকেট করা হয়েছে। এবং সেকেন্ড যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট, সে হচ্ছে অগ্নি। অগ্নিকে 200 হিম ডেডিকেট করা হয়েছে। আর 3 নম্বরে আছে বরুণা। ইন্দ্র হচ্ছে হেভেনে থাকে এরকম ধরা হয়। তো ইন্দ্র সবচেয়ে শক্তিশালী, যুদ্ধ এবং বজ্র এইসবের দেবতা ইন্দ্র। অগ্নি অ্যাকচুয়ালি দেবতার মানুষের মধ্যে সম্পর্ক রক্ষা করে। মানে কি? মানে তখন মনে করা হতো এই যে অগ্নি জ্বালালে যে ধোঁয়াটা ওঠে, ওইটা অ্যাকচুয়ালি স্বর্গে গিয়ে আমাদের কথা বা আমাদের মনের ইচ্ছাটা ভগবানকে জানায়। তো অগ্নি সংযোগ রক্ষাকারী হিসেবে কাজ করতো। আচ্ছা, তো এটা মনে রাখবে। নেক্সট, দ্য বুকস রিটার্ন অফ দ্য আরিয়ান অ্যান্ড মার্চ অফ দ্য আরিয়ানস। কি দুটো বই, একটা রিটার্ন অফ দ্য আরিয়ানস, একটা মার্চ অফ দ্য আরিয়ানস। এর লেখককে, এই দুটো বইয়ের লেখক হচ্ছে ভগবান এস গিদওয়ানি, BS গিদওয়ানি এই বইটার লেখক। এছাড়াও এই দুটো বইয়ের লেখক, এছাড়াও গিদওয়ানি একটা ইম্পর্ট্যান্ট বুক আছে টিপু সুলতানের ওপর। বহু পুরনো লেখক নয়, এই রিসেন্ট 1990 বা 2000 এই সময়ে এই বইগুলো লেখা। আচ্ছা, ঋগ্বেদে অনেক রিভারের নাম উল্লেখ করা আছে। তো তার একটা লিস্ট আমি তৈরি করেছি। এই লিস্টটার বাইরে যা অপশানে দেখতে পাবে সেই রিভারটা ঋগ্বেদে মেনশন নেই, ঠিক আছে? তো এখানে দেখো লিস্ট আছে: কাবুল, সোয়াত, কুররাম, গুমাল, ইন্দাস, ঝিলাম, চেনাব, রবি, বিয়াস, সতলুজ, সরস্বতী, নর্মদা, এগুলো আছে। এই সরস্বতী দেখো, অ্যাকচুয়ালি গঙ্গা, যমুনা, সরস্বতী তিনটে নাম তোমরা শুনেছো। গঙ্গা, যমুনা, সরস্বতী। গঙ্গা যমুনাও মেনশন আছে, ওটা আমি আলাদা জায়গায় লিখেছি, এখানে লিখিনি। তো এগুলো মনে রাখো, এইগুলো যদি মনে রাখতে পারো। আমি একটা কোশ্চেন দেখেছিলাম, ওখানে 4 নম্বর অপশান ছিল তাপ্তি। তাপ্তি এই নদীটার নাম ঋগ্বেদে মেনশন করা নেই, ঠিক আছে? গড অফ মোরালিটি বলা হতো বরুণাকে। বরুণ দেবতা, এমনি আমরা জানি যে বৃষ্টি আনে বরুণ দেবতা। এছাড়াও হচ্ছে পাবলিক অর্ডার মেনটেন, বা মানে কাউকে শাস্তি দেওয়া, কে ভুল করছে কে ঠিক করছে, মোরাল ভ্যালুজের দেবতা ছিল বরুণ। তো আমরা যদি পাপ করি, তো আমাদের মানে বেদিক মতে, তো আমাদের বরুণের কাছে ক্ষমা চাইতে হবে, কারণ ওই হচ্ছে মোরালিটির দেবতা। রিভার চেনাব ওয়াজ নোন অ্যাজ, আচ্ছা, আমরা এখন যে নামে যে নদীটাকে চিনি, তখন ওই নদীর কি নাম ছিল, বা ঋগ্বেদে ওই নদীর কি নাম ছিল, সেইটা আমরা জেনে নিতে হবে আমাদের, এটা কোশ্চেনে আসবে। তো দেখো, রিভার চেনাব, চেনাব যে নদীটা, সেটার নাম ছিল আস্কিনি। কি নাম ছিল? আস্কিনি। অ্যাকচুয়ালি চেনাবের আরেকটা নাম ছিল চন্দ্রভাগা। চন্দ্রভাগা এখন উড়িষ্যায় একটা নদীর নাম, কিন্তু চেনাবের নাম ছিল চন্দ্রভাগা। যেটা কোশ্চেন আসবে সেটা হচ্ছে আস্কিনি, মনে রাখবে। রবির নাম ছিল পুরুষনি। রবির কি নাম ছিল? পুরুষনি, একটু কঠিন, মনে রাখতে হবে। সতলুজের নাম ছিল সুতুদ্রি। শতদ্রু আমরা এখনই বলি, তো একটু সুতুদ্রি এরকম, শতদ্রু মনে রাখলেই হবে সতলুজ। আর ঝিলাম, বিতস্তা, এটা আমরা জানি। তো এই 4টে নাম তোমাকে মনে রাখতে হবে। চলো নেক্সট, সভা। সভা আর সমিতি ছিল আমরা জানি। তো ঋগ্বেদিক টাইমে সভা ছিল হচ্ছে গণ্যমান্য ব্যক্তিদের একটা আলোচনা সভা, যেটা অ্যাকচুয়ালি জুডিশিয়ারি হিসেবে কাজ করতো, বিভিন্ন সিদ্ধান্ত নিতে সুবিধা হতো। আর সমিতি ছিল সবাই মিলে যোগদান করতো, সভাতে মেয়েরাও যোগদান করতে পারতো তখন। তো সভার আরেকটা নাম ছিল নারিষ্ট। নারিষ্ট এই কারণে নাম ছিল, নারিষ্ট মানে হচ্ছে যে সবাই মিলে যে ডিসিশনটা নেওয়া হয়েছে সেটা ভাঙা যাবে না, ঠিক আছে? এরকম মানে প্রমিস ভাঙা যাবে না, এই সেন্সে নারিষ্ট ইউজ করা হতো। তো সবার আরেক নাম ছিল নারিষ্ট।
দেখো প্রতিটা বেদের সাথে বিভিন্ন ব্রাহ্মণ যোগ ছিল। ব্রাহ্মণ কি? ব্রাহ্মণ মানে মানুষ ব্রাহ্মণ নয়, ব্রাহ্মণ এক ধরনের বই। তো ব্রাহ্মণ যোগ ছিল যেখানে ওই বেদগুলোর এক্সপ্লেনেশন লেখা থাকতো, ঠিক আছে, বেদগুলোকে বিভিন্নভাবে এক্সপ্লেন করা হতো। তো সেই ব্রাহ্মণ যুক্ত থাকতো প্রতিটা বেদের সাথে। তো অনেকগুলো করে ব্রাহ্মণ থাকতো, আমরা ইম্পর্টেন্ট কিছু মনে রাখবো, সব তো মনে রাখতে পারবো না। দেখো গোপথ ব্রাহ্মণ, গোপদ ব্রাহ্মণ কার সাথে যুক্ত ছিল? অথর্ববেদের সাথে। অথর্ববেদ, গোপদ ব্রাহ্মণ মনে থাকবে। শতপথ ব্রাহ্মণ খুব ইম্পর্ট্যান্ট, যজুর্বেদের সাথে যুক্ত ছিল শতপথ ব্রাহ্মণ। আর আইত্রেয় ব্রাহ্মণ এটা যুক্ত ছিল ঋগ্বেদের সাথে। তিনটে আমি নিয়েছি, এগুলো ইম্পর্ট্যান্ট, আমি দেখেছি কোশ্চেন আসে এগুলো থেকে, তো এগুলো মনে রাখবে। এছাড়াও আরও আছে, তোমরা পারলে মুখস্থ রাখতে পারো বই থেকে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা ব্যাটেল অফ 10 কিংস, 10 রাজার যুদ্ধ আমরা শুনেছি। তো ব্যাটেল অফ 10 কিংসের দুটো দল ছিল, একটা তো 10 কিংস যেটা লেড করতো, মানে যেটা লিডার কে ছিল? বিশ্বামিত্র। বিশ্বামিত্র কার লিডার ছিল? 10 কিংসের পক্ষে লিডার ছিল। অ্যাকচুয়ালি 10 কিংসের মধ্যে 5জন ছিল আরিয়া আর 5জন কিং ছিল নন আরিয়া, মানে এদের টিমে আর্য আর অনার্য দুটো পক্ষই ছিল পুরো টিমে, বিশ্বামিত্রর টিমে। আর সুদাস হচ্ছে ভারত কিং, সুদাস হচ্ছে নন আরিয়া ছিল, মানে অনার্য ছিল। কিন্তু সুদাস এখানে জিতে যায়, মানে আর্যরা হেরে যায়। সুদাসের বিরুদ্ধে বিশ্বামিত্র লিড করেছিল। তো এই যে ব্যাটেলটা, এটা রবি নদীর তীরে হয়েছিল। রবির আগে নাম ছিল পুরুষনি, বললাম তোমাদের একটু আগেই, ঠিক আছে, রবি নদীর তীরে হয়েছিল, মনে রাখবে। ঋগ্বেদের 10th মণ্ডল, ঋগ্বেদে 10টা মণ্ডল আছে, বিভিন্ন মণ্ডলে বিভিন্ন জিনিস আছে, এটা আমরা পরবর্তীকালে আরও কিছু ইনফরমেশন জানবো কোন মণ্ডলে কী আছে। তো 10th মণ্ডল, এটাই কি আছে? অ্যাকাউন্ট অফ অরিজিন অফ ইউনিভার্স। ইউনিভার্স কীভাবে সৃষ্টি হয়েছে, আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডে কীভাবে সৃষ্টি হয়েছে, সেটা ঋগ্বেদের 10th মণ্ডলে আছে। 10th মণ্ডলে আরও আছে এই যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই যে ভাগ, ঠিক আছে, এটাও 10th মণ্ডলেই আছে। এই যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এটাকে 10th মণ্ডলে বলা হয়েছে যে ব্রহ্মার মুখ যেটা, ওটা হচ্ছে ব্রাহ্মণ, আর হাত যেটা আর্মস, এটা হচ্ছে ক্ষত্রিয়, আর এই থাই হচ্ছে বৈশ্য, আর পা হচ্ছে শূদ্র, ঠিক আছে, এইভাবে বলা আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে উপনিষদ। উপনিষদকে বলা হয় বেদান্ত। অ্যাকচুয়ালি উপনিষদ কি? উপনিষদ হচ্ছে একজন গুরু আছে, একজন শিষ্য আছে, তাদের মধ্যে বিভিন্ন প্রশ্ন নিয়ে ডিসকাশন, সেইটা হচ্ছে উপনিষদে লিপিবদ্ধ করা আছে। উপনিষদ কিন্তু বেদের থেকে একটু ডিফারেন্ট, কারণ বেদ যেভাবে জিনিসটাকে দেখেছে, পৃথিবীটাকে দেখেছে, উপনিষদে চিন্তাভাবনা আলাদা একটু। কিন্তু ওখানে বেদকে অনেক সময় সমালোচনা করা হয়েছে। উপনিষদকে বলা হয় বেদান্ত। টোটাল 108টা উপনিষদ আছে। এই উপনিষদই আমাদের যে আজকের হিন্দু ফিলোসফি বা ইন্ডিয়ান ফিলোসফি, তার কোর, মানে তার মেন জিনিসটা এই উপনিষদ থেকেই এসছে। উপনিষদে কর্মযোগের কথা বলা হয়েছে, বিবেকানন্দ কর্মযোগের কথা বলে গেছেন, তোমরা জানো। আবার বেদে মেনলি জ্ঞান যোগের কথা বলা হয়েছে, কিন্তু উপনিষদে কর্মযোগের কথা বলা হয়েছে। বেদে বিভিন্ন প্রাণীর স্যাক্রিফাইস করার কথা বলা আছে, উপনিষদ কিন্তু এটার বিরোধিতা করেছে। এবং উপনিষদ ভালোভাবে ডিসকাস করেছে, উপনিষদ বেটার বেদের থেকে এই সেন্সে, ঠিক আছে। চলো নেক্সট, অথর্ববেদ ম্যাজিক নিয়ে ডিল করে, এটা আমরা জানি। অ্যাকচুয়ালি যে 4টে বেদ আছে, বেশিরভাগই ঋগ্বেদের যে লেখাগুলো সেটার উপর বিভিন্ন রকম কমেন্টারি। যেরকম ধরো সামবেদের ঋগ্বেদের যে মন্ত্রগুলো আছে, ওইগুলো কিভাবে উচ্চারণ করতে হবে, কোন সুরে উচ্চারণ করতে হবে, সেই মিউজিক সম্পর্কে বলে সামবেদ। কিন্তু অথর্ববেদ একটু আলাদা এই সবগুলোর থেকে। অথর্ববেদ ম্যাজিক, মিস্টিসিজম নিয়ে ডিল করে, মানে ওখানে ঋগ্বেদের থেকে আলাদা আলাদা কিছু মন্ত্র আছে যেটা ম্যাজিক করতে পারে, যে মন্ত্রগুলো বললে এই রকম ধরা হয়। কিন্তু অথর্ববেদকে আরেকটা কারণে আমরা জানি, সেটা হচ্ছে অরিজিন অফ ইন্ডিয়ান মেডিসিন। এখানে কিন্তু মেডিসিন সম্পর্কে অনেক কথা লেখা আছে অথর্ববেদে, ঠিক আছে। অ্যাকচুয়ালি ম্যাজিকটা হচ্ছে মেডিসিনই বেশিরভাগটা। তো এইবার এই যে আমরা জানি আয়ুর্বেদে কি আছে? বেদা। আয়ুর্বেদটা একটা বেদা, একটা উপবেদ, ঠিক আছে না। আয়ুর্বেদ কিন্তু অথর্ববেদের একটা কমপ্লিমেন্টারি হিসেবে ধরা হয় আয়ুর্বেদকে। আচ্ছা, ধর্ম, অর্থ, কাম। ধর্ম জানো, ধর্ম, অর্থ কাম প্লেজার। আচ্ছা, অর্থ মানি, ধর্ম। তো এই যে 3 রকম জিনিস, এইটা হচ্ছে বেদে আছে। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ত্রিবর্গ। তো ত্রিবর্গতে তোমাকে অপশান অন্য একটা দিয়ে দিল যে এইটা, আর 3টে অপশানে থাকলো ধর্ম, অর্থ, কাম। তো কোনটা নেই ত্রিবর্গতে, তোমাকে 4 নম্বর অপশানটা দাগাতে হবে। আচ্ছা, এইবার যখন উপনিষদ এলো, তখন আরেকটা কথা যুক্ত হলো, সেটা হচ্ছে মোক্ষ। তো সেটাকে বলে চতুর্বর্গ, ঠিক আছে। বর্তমানে চতুর্বর্গ কথাটা বেশি প্রচলিত, ত্রিবর্গ আগে ছিল। এবার মোক্ষ আমাদের এখন হিন্দু ফিলোসফিতে বলা হয় মানুষের আলটিমেট গোল হচ্ছে মোক্ষ লাভ করা, ঠিক আছে। কিন্তু আগে এছাড়া মানে এটা নিয়ে অনেক তর্কাতর্কি আছে, দ্বন্দ্ব আছে, সেটা আমরা যাবো না, আমরা হিস্ট্রি পড়ছি। আচ্ছা, দেখো একটা বই কে লিখেছে? দ্য আর্কটিক হোম বইটার নাম। কে লিখেছে? বালগঙ্গাধর তিলক। বালগঙ্গাধর তিলক একটা ইম্পর্টেন্ট বই লিখেছে, দ্য আর্কটিক হোম। আমরা এমনিতে বিভিন্ন বই থেকে বা বিভিন্ন সোর্স থেকে এটা জানতে পারি যে মধ্য এশিয়া থেকে আমাদের এই আর্যরা এসছে খাইবার পাসের মধ্য দিয়ে।
মধ্য এশিয়া বলতেই রাশিয়ার তলায় যে জায়গাটা আছে মেনলি, তো ওই সব জায়গা থেকে এসছে। কিন্তু বালগঙ্গাধর তিলক এই বইতে প্রমাণ করার চেষ্টা করেছেন যে আর্যরা এসছে আর্কটিক রিজিয়ন থেকে। আর্কটিক মানে নর্থ পোল, তো পুরো নর্থ পোল যেখানে ঠান্ডা আছে ওখান থেকে এসছে, ঠান্ডায় বা কিছু একটা ব্যাপারে চলে এসছে, আমি অতটা জানি না। তো এটা বালগঙ্গাধর তিলক প্রমাণ করার চেষ্টা করেছেন। আচ্ছা, ঋগ্বেদে বিভিন্ন ওয়ার্ড ব্যবহার করা হয়েছে, যেরকম ওম হচ্ছে 1028 বার ব্যবহার করা হয়েছে। কতবার? 1028 বার। আচ্ছা, আর জন এই কথাটা 275 বার আছে। জন থেকে কোশ্চেনটা আসে 275 বার, এই কোশ্চেনটা প্রিভিয়াস ইয়ারে কোনো একটা পিএসসির এক্সামে এসছে। কিন্তু জনপদ আমরা পরে মহাজনপদ জানবো। জনপদ, এই জনপদ এইটা সম্পর্কে কোনো লেখা নেই ঋগ্বেদে, শুধু জন কথাটা লেখা আছে। ঠিক আছে। এক্সপাউন্ডার অফ যোগা কে? পতঞ্জলি। পতঞ্জলি হচ্ছে যোগার সূত্রপাত করেছিল, যোগা জিনিসটা পতঞ্জলি থেকে। বইয়ের নাম কি? পতঞ্জলির লেখা যোগার ওপর দ্য যোগা সূত্র আছে। ঠিক আছে, যোগা সূত্র কিনতে পাওয়া যায়, অর্ডার দিয়ে দিও অ্যামাজন ফ্লিপকার্টে গিয়ে। তো ভালো বই, পতঞ্জলির যোগা। চলো নেক্সট। তখন বিভিন্ন পশু ছিল, সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল কাউ। গরু নিয়ে খুব যুদ্ধ হতো আর্লি বেদিক পিরিয়ডে। ঠিক আছে, গরুর নাম ছিল বিভিন্ন জায়গায় গরু, কাউকে আঘান্যা বলে বলা হয়েছে। কি? আঘান্যা। কি নাম ছিল? আঘান্যা। আঘান্যা মানে কাউ, কিছুই না আর। তখন বিভিন্ন যজ্ঞ হতো, রাজস্ব যজ্ঞ, বাজপেয় যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ, আমরা নাম শুনেছি। তো রাজস্ব যজ্ঞতে ডাইস খেলার প্রচলন ছিল, গেম অফ ডাইস, ডাইস খেলা হতো। ডাইস খেলা এই কারণে হতো যে মনে করা হতো রাজাকে তো অনেক সমস্যার সম্মুখীন হতে হবে, অনেক ভাগ্য বিপর্যয় হতে পারে, আবার সুভাগ্য হতে পারে। তো সেই হিসাবে ডাইসে সেই ভাগ্যটাকে দেখানো হয়, তো ডাইস গেমটা খেলতো রাজা। আর বাজপেয় যজ্ঞ, যে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি বাজপেয় যজ্ঞ নিয়ে। অ্যাকচুয়ালি বাজপেয় তো রথের লড়াই হতো, মানে চ্যারিয়াট ড্রিভেন হতো, সেখানে রাজাকেই জেতানো হতো। তো এই যে অটল বিহারী বাজপেয়ী কেন? বাজপেয়ী মানে যে রথে, মানে রাজার সঙ্গে লড়াই করতো রথের দৌড়ে, সে হচ্ছে বাজপেয়ী। তো এই অটল বিহারী বাজপেয়ী, যে বাজপেয়ী সারনেমটা নিশ্চয়ই এই বাজপেয় থেকে কোনোভাবে চলে এসছে। আচ্ছা, বাজপেয় যজ্ঞে কী হতো? সোমা ড্রিঙ্কিং। সোমা অ্যাকচুয়ালি কি, অনেকে মানে সোমা সিক্রেট একটা ড্রিঙ্ক মনে করা হতো, যেটা অমৃত বলে। অ্যাকচুয়ালি সেই সোমা যে ড্রিঙ্ক করা হতো, সোমা অ্যাকচুয়ালি বলা হয় এক ধরনের হয়তো একটা পাতার কোনো রস। ঠিক আছে, অ্যাকচুয়ালি সোমা কি জানা যায় না। সোমা ড্রিঙ্ক করা হতো কোথায়? বাজপেয় যজ্ঞে। আর গেম অফ ডাইস খেলা হয় রাজস্ব যজ্ঞে। ঠিক আছে, মনে রাখবে। আচ্ছা, প্রথমবারের জন্য ঋগ্বেদে গঙ্গা যমুনা সরস্বতী এই তিনটে নদীরই মেনশন করা ছিল। কোথায়? ঋগ্বেদে। তো এটা কোশ্চেন ছিল যে গঙ্গার যমুনার নাম প্রথম কোথায় মেনশন করা ছিল। তো প্রথম বই যেটা, সেটা যে ঋগ্বেদ, যেখানে গঙ্গার যমুনার নাম মেনশন করা আছে। গায়ত্রী মন্ত্র, যেটা সাবিত্রী দেবীকে ডেডিকেট করা। সাবিত্রী দেবী হচ্ছে সূর্যের দেবী। সাবিত্রী দেবীর মা ছিল অদিতির মেয়ে হচ্ছে সাবিত্রী দেবী। তো সেটা এই গায়ত্রী মন্ত্র, যেটা ইম্পর্ট্যান্ট মন্ত্র, এই কোশ্চেনটা বারবারই আসে, তো এটা সবাই জানো আশা করি। থার্ড মণ্ডলে আছে ঋগ্বেদের থার্ড মণ্ডলে আছে গায়ত্রী মন্ত্র। নেক্সট দেখো একটা ইম্পর্ট্যান্ট টার্ম, ব্রাহ্মভাদিনী। কি? ব্রাহ্মভাদিনী, এটা কি হয়েছে? এই জিনিসটা কি? ব্রাহ্মভাদিনী হচ্ছে তারা যে মেয়েরা, মেনলি এরা বিভিন্ন ঋষিমুনির ওয়াইফ ছিলেন। তো ব্রাহ্মভাদিনী এরা হচ্ছে যারা, যে মেয়েরা ঋগ্বেদের কিছু হিম লিখেছে, মানে ঋগ্বেদের কিছু মন্ত্র এরাও লিখেছে, শুধু ছেলে লিখেছে তা নয়, কিছু মেয়েরা ছিল খুব মহিষী মেয়েরা, তো যারা ঋগ্বেদের কিছু মন্ত্র লিখেছে। সেগুলো কারা কারা ছিল? লোপামুদ্রা, বিশ্ববরা, সিক্তা, ঘোষা, মৈত্রেয়ী। তোমরা কিছু নাম শুনেই থাকবে, আর নতুন নামগুলো মুখস্থ করে নিও। এরা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট, কারণ কোশ্চেন বারবার আসে যে এগুলোর মধ্যে কে ব্রাহ্মদিনী নয়। ঠিক আছে, তো তোমরা এখান থেকে অ্যান্সার দিতে পারবে। আজকের মতো এটুকুই ছিল। বেদিক সভ্যতা এখনও শেষ হয়নি, তো আমি কন্টিনিউ করব। তোমরা ভালো থেকো, সাপোর্ট করতে থাকো আমাকে, সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার করতে থাকো। তোমরা একটু শেয়ার করো, এখন ভিউ একটু কমে গেছে, যদিও ডব্লিউবিসি মেন্সের জন্য আশা করি বেশি লোকজন পড়ছে না, প্রিলিমসের জন্য বেশি লোক পড়তো, বেশি ছেলে পড়তো। তো তাও তোমরা যতটা পারো শেয়ার করো ফ্রেন্ডসদের সাথে, জানাও, একটু বেশি ভিউ এলে আমারও ভালো লাগে। আর অবশ্যই লাইক করো ভিডিওটা, তো উৎসাহ পাবো।